হ্যাঁ, দ্যাটস নট দ্য ইস্যু অ্যাকচুয়ালি। আপনারা অনেকে ক্লাস করতেছেন না, এটা তো বড় ইস্যু। এটা না, অ্যাকচুয়ালি মন চায় না তাই, বাট এরকম। না স্যার, সবাই আহ, জয়েন হবে স্যার শেষের দিকে, কিংবা দেখা যাচ্ছে মাঝখানের দিকে, কিংবা কিছুক্ষণের মধ্যে আবার জয়েন হবে স্যার। স্যার, আসলে অনেকের নেটওয়ার্ক ইস্যু থাকে তো, এই জন্য দেখা যাচ্ছে ঢুকে আবার বের হয়ে যায়। আচ্ছা, যদি আমরা বিএলসি দেখি, আমাদের টোটাল কত স্টুডেন্ট আছে দেখি। 42, তার মানে এখনো অনেকেই জয়েন করে নাই। Okay? সবাইকে জয়েন করতে বলবেন, এখানে জয়েন হতে হবে সবাইকে, নাহলে কিভাবে আমরা আপডেট পাবো। ফিজিক্যালি ক্লাস শুরু হলেও কিন্তু এখানে জয়েন থাকতে হবে। হ্যাঁ, বিএলসি থেকে মুক্তি নাই, ফিজিক্যালি হলেও বিএলসি থাকতেই হবে আপনাদের। ওকে, আপনারা এখানে ঢুকলে সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন, কোর্স ইনস্ট্রাক্টর থেকে শুরু করে অবজেক্টিভ এই কোর্সের, কোর্স আউটকাম, কোর্স আউটলাইন। হ্যাঁ, আপনারা কোর্সের রিকোয়ারমেন্ট কী কী আছে এখান থেকে দেখতে পাবেন। অ্যাসেসমেন্ট প্ল্যানে আপনারা অ্যাসেসমেন্ট প্ল্যানটা দেখতে পাবেন, যে এখানে দেখেন, আপনারা অলরেডি জানেন এটা। আমি basically I will take 3 quizzes and 2 assignments. So কেউ যদি কুইজ মিস করে, আমি একটা অ্যাসাইনমেন্ট যেটা এক্সট্রা হিসেবে নিচ্ছি সেটা কাউন্ট করব। আর যারা পুরোটাই দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমি আইল কাউন্ট বেস্ট 3 অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1 এবং কুইজ 3, এই চারটা মিলে আমি বেস্ট 3 কাউন্ট করবো। কেউ যদি দুটো মিস করে সেক্ষেত্রে কিছু করার নেই, সেই ক্ষেত্রে তার দুটোই দিতে হবে এই আর কি। দেন প্রেজেন্টেশন জানেন 10 মার্কস, অ্যাটেন্ডেন্স 10 মার্কস, এক্সাম 25, ফাইনাল 30। সো অ্যাটেন্ডেন্স which is very crucial part, কারণ যারা আসতেছে না তাদেরকে কখনো অ্যাটেন্ডেন্স দিব না। এটা ফার্স্ট ফার্স্ট দিনে আমি বলছি যে রেজিস্ট্রেশন বা যে কোনো এক্সকিউজ শোনা যাবে না এখানে। কোনো সিরিয়াস এক্সকিউজ হলে সেটা আমি দিব। আচ্ছা, প্রেজেন্টেশন যেটা হবে, প্রেজেন্টেশন যেহেতু আমাদের ফিজিক্যালি ক্লাস শুরু হচ্ছে, সো ফিজিক্যালি আমরা প্রেজেন্টেশন নিয়ে বসে আপনারা কি ফিজিক্যাল ক্লাস পাইছেন এখন, মানে নাকি এইবারে প্রথম? স্যার 2 মাস পাইছিলাম। 2 মাস মানে আপনারা 2020-এর শুরুতে আপনারা জয়েন করছেন, তাই তো? জি জি স্যার, স্যার, মার্চ মিডটার্ম দেওয়ার পর বন্ধ মিড টার্ম হয়েছিল দিয়ে স্যার। চলে আসছি স্যার। আচ্ছা, তাহলে আমার আমার এক্সপিরিয়েন্সের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স সেম আর কি। আমিও 2020 সালের শুরুতেই জয়েন করছি এখানে, ওই সেমিস্টার থেকে আর কি। সো আমারও আসলে অ্যাকচুয়ালি এখানে ফিজিক্যাল অফিস 2 মাসই করা আর কি। মিড টার্ম এক্সাম দিয়ে দেন এক্সাম নিয়ে দেন যাওয়া আর কি। সো হোপফুলি স্যার আমি আপনি কি আশা করি। আসলিয়া ক্যাম্পাসে ছিলেন? হ্যাঁ, আমি আসলে ক্যাম্পাসে, আমার অফিস। আর আপনারও তো আসলে ক্যাম্পাস না? জি স্যার। জি স্যার, আসলে তো আপনাদের সাথে দেখা হচ্ছে, সামনে 1 তারিখ থেকে দেখা হবে ইনশাল্লাহ, মানে সামনের সপ্তাহ থেকে আর কি। আর হোপফুলি এবার মিড টার্ম পরীক্ষাও আমাদের ফিজিক্যালি হবে আর কি। সো আপনারা তো দেখছেন ফিজিক্যালি যখন পরীক্ষা হচ্ছিল তখন প্রথম গার্ড কেমন হয়েছে, আপনারা হয়তো পরিচিত আছেন এই ব্যাপারে আর কি, তাই না? জি স্যার। জি স্যার। সো বি প্রিপেয়ার, কারণ কি হবে ইউ উইল নেভার নো, ঠিক আছে? কারণ দেখছেন যে কিভাবে আমাদের গার্ড দেওয়া হচ্ছিল। হ্যাঁ, তো জি ওইভাবেই স্যার। কিন্তু আসলে স্যার দেওয়া হবে। এই স্যার এই সেমিস্টারে আমাদের রেজাল্টটা খারাপ হবে, কারণ ফিজিক্যালি এবং অনলাইনে দুইটার কম্বাইন্ড হইতেছে স্যার। আর তাছাড়া আমাদের এখনো
সেমিস্টারটা শুরুই হয় নাই ভালোভাবে, অথচ খারাপ 1 মাস হবে চলে কেন? গেছে। আপনি খারাপ, আপনি পড়াশোনা না করলে খারাপ আর হবে, পড়াশোনা করলেই ভালো হবে, এটা তো খুব সিম্পল লজিক। খারাপ হওয়ার চান্স নাই আর যদি 1 মাস আপনি কিন্তু ভালো করে চলে গেছে, পড়াশোনা করেন। এখনো আমরা কিন্তু শুরু আমাদের করি নাই। স্যার উচিত অনেক আগে শুরু করা স্যার। এটা একটা বড় প্রেসার পড়ে যায় আমাদের, চরম প্রেসার। এটা আসলে, এটা আসলে দুই সাইডেরই, আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয় না, অনেক কিছু সমস্যা থাকে, এই জন্য একটু দেরি হয়ে যায়। সমস্যা নেই, আমি ফিজিক্যালি ক্লাস হলে আমি এক্সট্রা কিছু ক্লাস নিব আপনাদের, কারণ এই সাবজেক্টটা যেহেতু একটু বড়, সেহেতু আমি এক্সট্রা কিছু ক্লাস নিব আপনাদের। আর ট্রাই করবো 1.5 ঘন্টা ক্লাস যদি নিতে পারি তাহলে শেষ হয়ে যাবে। তারপরেও দেখা যাবে যতটুকু আমরা করতে পারি করবো আর কি। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো এই কোর্সে, কারণ আপনাদের এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট এবং পরবর্তীতে কাজে লাগবে। আপনারা যখন কন্ট্রোল সিস্টেম ল্যাব করবেন তখন এখানে কাজে লাগবে। স্যার আপনি তো চাইলে আমাদেরকে দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস নিয়ে অনেক বেশি বেশি পড়াইতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে, আমি আমার কথা বলি যে আমাকে তো সেটা নিতে হবে স্যার, সেটা আমার মাথায় না তো না, রাখতে হবে। সেটা কেন করবো, আমি কি একবারও সেটা সেটা আমার বলছি? কাছে গুরুত্বপূর্ণ আসলে, না কিন্তু না, আপনি তো আপনি চাইলে চাইলে আপনি খুব বোঝেন অনেক নাই, বেশি পড়াতে পারেন। আমি কি একবারও বলছি যে আমি সেটা করবো? আমি বলছি এক্সট্রা ক্লাস না নিন। না, আমি আপনার কথা বলিনি স্যার, আমি বলছি আমাদের সেমিস্টার অনেক আগে শুরু হলে এই প্রেশারটা হয় না, আমি আপনার কথা বলিনি স্যার। আহ, আমরা কিছু করার নেই। আচ্ছা, এই প্রসঙ্গ বাদ দিই আমরা, হ্যাঁ। তো এরপর এখন, আচ্ছা কোন প্রসঙ্গে ছিলাম? হ্যাঁ, অ্যাসেসমেন্ট প্ল্যান নিয়ে আর কি কথা বলছিলাম। তো কুইজ যেটা বলছি যে 3টা নিব এবং অ্যাসাইনমেন্ট 2টা নেব। আর এই তো অ্যাসাইনমেন্ট মিডের আগে একটা নিব আর মিডের পরে একটা নিব। আর কুইজ এখন নিব না, আমি কুইজ যেহেতু মানে শুরুই করিনি এখন, কুইজ নেওয়ার কোনো মানেই হয় না। আমি কুইজ একদম মিডের আগে আগে লাস্টের 2টা নিব আর কি। হুম, এখন নিয়ে কোনো লাভ নেই, মিডের আগে আগে সিলেবাস আমি কভার করি আগে, দেন এক্সট্রা টাইমে আমি কুইজ নেবো আপনাদের। এক্সট্রা টাইমে ক্লাস না নিয়ে কুইজগুলো নিবো, একটা টাইমে একটা কুইজ দেবো, সেই টাইমে আপনার ফিজিক্যালি এসে কুইজটা দিবেন আর কি। তো সেই দিক থেকে আমাদের টাইম কনজিউমিং হচ্ছে আর কি। আর এখানে আপনারা রেফারেন্স বুক পেয়ে যাবেন, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমরা নিচের বইটা অ্যাকচুয়ালি পড়াই এখানে আমরা। এই বইটা আপনারা, এর আরো অনেকগুলো বই আছে বাট এই বইটা আমার কাছে বেস্ট মনে হয়। তো এই বইটা আপনারা ডাউনলোড করে নেবেন, আর যদি আপনারা পারেন তো অবশ্যই বইটা কিনে নেবেন আর কি। হ্যাঁ, আপনারা নীলক্ষেত থেকে বইটা কিনতে পারবেন, না অনেক জায়গায় লাইব্রেরি আছে সেখান থেকে বইটা কিনতে পারবেন। তো আমাদের ভার্সিটির সামনে স্যার পাওয়া যায় না এগুলো? হ্যাঁ, পাওয়া যেতে পারে, আপনারা দেখবেন আর কি, যদি পাওয়া যায় আপনারা কিনে নেবেন, যেটা নতুন সব বই তো বা নীলক্ষেতেই পাওয়া যায়, ওখান থেকে নিতে পারো। হ্যাঁ, নীলক্ষেতে সবকিছু পাবেন, এখানে পুরাতন বই কিনলেও সমস্যা নেই, বাট বইটা থাকা দরকার। পিডিএফ থাকার চেয়ে, পিডিএফ তো অবশ্যই থাকবে সবার কাছে, বাট বইটা থাকলে সেটা অনেক কাজে দিবে পরবর্তীতে। তো এই চ্যাপ্টার মানে আমি বলে দিছিলাম যে কোন কোন চ্যাপ্টার পড়াবো, তারপরে একটু দেখাই। এখানে আমরা মোটামুটি 10টা চ্যাপ্টার অলরেডি এখানে মানে আমরা ডিসকাস করব এই সিলেবাসে। চ্যাপ্টার 1 থেকে আমরা মোটামুটি চ্যাপ্টার 9 or 10 পর্যন্ত আমরা পড়বো এই কোর্সে। ওকে, দেন এখানে আমি এখনো আপডেট করিনি ক্লাসরুম কোড, গুগল মিট লিঙ্ক, এটা আমি দিয়ে দেবো, এটা আমার আগের কোর্স ছিল, এখানে এরকম আছে কি। তো কোর্সের মিটিং এন্ড সব কিছু পেয়ে যাবেন আপনারা, হ্যাঁ, ইচ এন্ড এভরিথিং এখানে পেয়ে যাবেন। তো আমরা ফার্স্টে দেখবো মডিউল 1। মডিউল 1-এ আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ সিস্টেম আমরা শুরু করতেছি কোর্সটা, ঠিক আছে। সো এই বইটা সবাই নামায় নেবেন আপনারা। আপনাদের কোর্সের কোড কত? 317, তাই না? এই কোর্স কোড জানেন না? কোর্স কোড কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু খুব কাজে দেবে পরবর্তীতে। কোর্স কোড মাথায় রাখবেন সব কোর্সের। 317। হুম। সো
ফার্স্টে আমরা শুরু করছি তাহলে। আচ্ছা, কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম নাম শুনলে কি মনে করতেছে, যে যে সিস্টেম দিয়ে আমরা কন্ট্রোল করবো ইচ এন্ড এভরিথিং, তাই না? সেই সিস্টেমটাকে বলতেছি আমরা কন্ট্রোল সিস্টেম। সো দ্যাট মিনস সেম অ্যাকচুয়ালি, যে আমরা কন্ট্রোল সিস্টেমে এখানে যেটা করব, আমরা দেখব যে আমাদের মেইন জিনিসটা কি, ইনপুট এবং আউটপুট, এই দুটো নিয়েই তো সব কিছু। সো এই যে ইনপুট এবং আউটপুট, ইনপুট কত দিচ্ছি এবং সে অনুযায়ী আউটপুট কত পাচ্ছি, আমাদের এটাই তো মেইন টেনশন বা মেইন চিন্তা আমাদের বলা যায়। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাচ্ছি কিনা, আমাদের তো দরকার কি, আমরা যেটা আউটপুট পেতে যাচ্ছি সেটা আমাদের দরকার, সেই কাঙ্ক্ষিত আউটপুট পাচ্ছি কিনা, সেই জন্য আমরা যেটা করব, আমরা একটা সিস্টেমে কোনো কিছু কন্ট্রোল করব। সেই কন্ট্রোল করে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা বের করব আর কি। ঠিক আছে? তো আমাদের তাহলে ইনপুট এবং আউটপুটের মাঝে কিছু একটা থাকতে হবে, যেটাকে আমরা বলতে পারি কন্ট্রোলার, you can say that, or processor, or many other things that like that feedback, এই অনেক কিছু করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুট যেটা আমরা চাচ্ছি, আমাদের যে নেসেসারি আউটপুট যেটা, সেটা আমরা পেতে পারি। সো ইট মিনস কন্ট্রোল। অ্যাকচুয়ালি আমরা এই কোর্সে দেখব যে কিভাবে আমাদের যে আউটপুটটা দরকার, সেই আউটপুটটা পেতে যাচ্ছি, তখন আমরা কিভাবে আউটপুটটাকে ইনপুটটাকে কন্ট্রোল করে কিভাবে আমরা আউটপুটটা পেতে পারি। সো ফার্স্টে আমরা যে জিনিসটা দেখব, যে এখানে দুইটা লুপের মাধ্যমে আমরা যে কোনো কিছুর আউটপুট পেতে পারি। একটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম বলবো এটাকে। আপনারা চ্যাপ্টার 1 সবাই একটু পড়বেন, চ্যাপ্টার 1 রিডিং করতে হবে। হ্যাঁ, এখানে কন্ট্রোল সিস্টেমের ইতিহাস বলেন বা হ্যাঁ ইতিহাসগুলো একটু জানতে হবে, আপনাদের হিস্টোরি জানতে হবে এখান থেকে। ওকে, ইন্ট্রোডাকশন, কন্ট্রোল সিস্টেম ডেফিনেশন, দেন এই যে ফার্স্টে দেখেন আমাদের যে এলিভেটর আছে, লিফট, হ্যাঁ লিফটটাকে কিভাবে কন্ট্রোল করে, এগুলো ইতিহাস এখানে দেওয়া আছে, হিস্টোরিগুলো দেখবেন। দেন কন্ট্রোল সিস্টেমের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ তো অ্যাকচুয়ালি নাই আর কি বলতে গেলে। সো অ্যাডভান্টেজগুলো দেখবেন এখানে। দেন হিস্টোরি অনেকগুলো আছে, লিকুইড লেভেল কন্ট্রোল, স্টিম প্রেশার টেম্পারেচার কন্ট্রোল কিভাবে করছে, স্পিড কন্ট্রোল। দেন এখানে পড়তে পারেন স্টেবিলিটি, এগুলো জাস্ট রিডিং পড়বেন আর কি। নট নেসেসারি যে আপনাকে এখানে জ্যাক অফ অল ট্রেডার্স হতে হবে, যে আপনি সব কিছুই জানেন বা সব কিছু বোঝেন, তা না। আপনাকে জাস্ট রিডিং করতে হবে, পরে কিছু জিনিস ধারণা রাখতে হবে যে হ্যাঁ কন্ট্রোল সিস্টেমে এইগুলো আছে, হ্যাঁ আমি এগুলো পড়বো আর কি ইন দ্য ফিউচার। কন্টেম্পোরারি অ্যাপ্লিকেশন, দেন আপনারা এখান থেকে দেখবেন যে সিস্টেম কনফিগারেশনে আমি এখান থেকে শুরু করতেছি। হ্যাঁ, তো ওইটুকু আপনাদের কাজ থাকবে রিডিং পড়া আর কি। সো ফার্স্টে আমরা দেখব ওপেন লুপ সিস্টেম এবং ক্লোজ লুপ সিস্টেম, যেটা আপনারা আমি একদম বই থেকে থ্রোলি পড়াবো, আমি দেখাবো বইয়ের কোথা থেকে পড়াচ্ছি। সো সেটা আপনাদের জন্য অনেক হেল্প হবে, যে বুঝতে হবে না যে কোথা থেকে পড়াচ্ছি অ্যাকচুয়ালি। সো ওপেন লুপ সিস্টেম এবং ক্লোজ লুপ সিস্টেম কাকে বলে, এটা আমরা একটু ফার্স্টে দেখি। সো ওপেন লুপ সিস্টেম, that means that there is no feedback or the other such thing. I am giving an example that input থাকবে এখানে, এরপর মাঝখানে এখানে একটা কন্ট্রোলার থাকবে বা কন্ট্রোল সিস্টেম থাকবে, যেটাকে সোজা বাংলায় বলবো কন্ট্রোল সিস্টেম থাকবে, এবং এখানে আউটপুট থাকবে। এটা হচ্ছে একটা ওপেন লুপ সিস্টেম। আপনারা যখন সার্কিট পড়ছেন, সার্কিটে কিন্তু লুপ পড়ছেন, কিন্তু সে লুপ মানে কি, লুপ মানে ছিল কিন্তু একটা ক্লোজ লুপ, মানে যেটার সাথে কানেকশন থাকবে লুপ। কিন্তু এটা হচ্ছে ওপেন লুপ, যেখানে ইনপুট এবং আউটপুটের মাঝে কোনো কানেকশন নেই, এবং ইনপুটের উপর আউটপুটের কোনো হাত নেই। হ্যাঁ, বা চাইলেও আপনি আউটপুট
মানে ধরেন যে আপনার এরকম আসছে যে আউটপুট দরকার 10 কিন্তু আসছে আপনার আউটপুট হচ্ছে 5। হ্যাঁ, এখন আপনি কোনো মেসেজ বা কোনো সিগন্যাল আপনি আউটপুটকে পাঠাতে ইনপুটকে পাঠাতে পারতেছেন না, বিকজ এখানে কোনো কানেকশন নেই আপনার ইনপুট এবং আউটপুটের মাঝে। হ্যাঁ, that's why it is called open loop system. It has simply input, control system and output, and nothing else. So এইখানে কন্ট্রোল সিস্টেমের কাজটা হচ্ছে ইনপুট যেটা দিবে সেটাকে প্রসেসিং করবে অথবা কন্ট্রোল করবে অথবা আদার্স সামথিং যেটা করা উচিত সেটা করে আমাকে আউটপুট দিবে। এটাকে বলতেছি আমরা ওপেন লুপ সিস্টেম। ওকে, যদি আমি ক্লোজ লুপ নিয়ে যদি কথা বলি, তাহলে এই ক্লোজ লুপে আমাদের কি থাকবে? that one more thing that is called feedback. সো ফিডব্যাক, এটা তো আপনারা খুব পরিচিত আছেন। দেখি বলেন তো, আপনাদের প্রত্যেকটা কোর্সের পরে ডিসকাশন ফোরামে ফিডব্যাক নেওয়া হয়। আসলে ফিডব্যাক নেওয়ার কারণটা কি? ফিডব্যাক কেন নেই বলেন তো? স্যার এই কোর্স থেকে স্যার আমরা কতটুকু শিখতে আমার পারবো? কাঙ্ক্ষিত আউটপুটটা পাওয়ার জন্য। হ্যাঁ, আপনার কাঙ্ক্ষিত আউটপুট বা আপনি কোর্স থেকে কতটুকু শিখলেন, হ্যাঁ, অথবা ফিডব্যাক দিতে পারেন টিচারদের, যে এই ফিডব্যাকটা টিচারদের হেল্প করবে যে আউটপুট আমি দিতে পারতেছি কিনা 100%, তখন সেই জিনিসটাকে শুধরানোর জন্য, তাই না? এটাই তো মেইনলি ফিডব্যাকের কাজ, যে আমি জিনিসটা দেখে যেন আমি আমার ইনপুট যেটা দিচ্ছি সেটাকে যেন চেঞ্জ করে দিতে পারি। আমি আমার ইনপুটটাকে এমনভাবে দেই যেন আপনারা যে আউটপুটটা এক্সপেক্ট করতেছেন সেই আউটপুটটাই যেন আপনাদের আমি দিতে পারি। দ্যাটস ওয়াই ফিডব্যাক দরকার। সো এইটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। সো ডেফিনেটলি ক্লোজ লুপ সিস্টেম ইজ মাচ বেটার দেন ক্লোজ ওপেন লুপ সিস্টেম, বিকজ খেয়াল করেন যে এখানে একটা ফিডব্যাক দেওয়া হচ্ছে। ফিডব্যাক দেওয়ার অর্থটা কি? ফিডব্যাক দেওয়ার অর্থটা হচ্ছে আপনার এখানে আউটপুট ধরেন 10 আসতেছে, হ্যাঁ, ইউ ক্যান সে যে আউটপুট এখানে 10 আসতেছে, আপনার আউটপুট দরকার 5, এটা আপনার দরকার। তাহলে কি করবেন? আপনার আউটপুট বেশি আসতেছে, তাহলে এমনভাবে ফিডব্যাক আপনি দিবেন যেন এরপরে ইনপুটটাকে চেঞ্জ করে ফেলে। সো এখানে এমন একটা ফিডব্যাক এখানে দেওয়া হবে, এর সাথে ইনপুটের একটা ইন্টারাকশন হবে এখানে, দেন সেটা আবার কন্ট্রোল সিস্টেমে এখানে পাস করবে, দেন আমরা আউটপুট পাবো। সো এই জন্যই ফিডব্যাক ইজ ভেরি নেসেসারি। আপনারা যখন আমি কোর্সের ভিতরে পড়াবো, এখানে ফিডব্যাক প্রত্যেকটা জিনিসে চলে আসবে। ফিডব্যাক ফিডব্যাক ফিডব্যাক, এখানে নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, ফিডব্যাক, ইউনিটি ফিডব্যাক, হ্যাঁ, অনেক ফিডব্যাক পেয়ে যাবেন যে আমরা কখন কোথায় কোনটা ইউজ করব। সো আপনারা বুঝতে পারলেন যে ফিডব্যাক কেন এত ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওয়াই ফিডব্যাক ইজ সো ইম্পর্টেন্ট ফর দিস কোর্স। সো you can see in the future. So ফার্স্টে আমি তাহলে এখানে তাহলে ওপেন লুপ সিস্টেম এন্ড ক্লোজ লুপ সিস্টেম নিয়ে জাস্ট যে বেসিক ধারণাটা দিলাম, এটাতে কনফিউশন কারো আছে থাকলে বলতে পারেন, দেন আমি সামনে আগাবো। না স্যার, সামনে আগাতে পারেন। একটু বই থেকেই পড়ে আপনাদের প্রথম দিন আমি একটু বই থেকেই ধরে ধরে পড়াবো, পরবর্তীতে আর বই দেখাবো না আপনাদের। সো একদম লাস্টে দেখাবো যে আমি জিনিসটা পড়াই দিচ্ছি। সো দেখেন এখানে ওপেন লুপ সিস্টেম নিয়ে যে কথাগুলো বললাম আপনারা এখানে পড়তে পারেন, এবং এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, অনেক বড় একটা এক্সাম্পল, আমরা একটু দেখি। সো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হোপফুলি দেখেন এখানে এ নাম্বার যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ওপেন লুপ সিস্টেমের পিকচারটা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে ফার্স্টে কি দেওয়া আছে? ইনপুট, হ্যাঁ, দেন কি দেওয়া আছে? ইনপুট, ট্রান্সডিউসার, দেন কন্ট্রোলার, দেন একটা সামিং জাংশন দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে একটা ডিস্টারবেন্স অ্যাড করা হয়েছে, এবং নেক্সট দেন প্রসেস অর প্ল্যান্ট, ওকে, দেন অ্যানাদার সামিং জাংশন, which include disturbance too, and then we will get our output or control variable. So এই যে এতগুলো এখানে দেওয়া আছে, এখানে কিন্তু কোনো ফিডব্যাক দেওয়া নেই, খেয়াল করে দেখেন।
there is no connection between input and output. So that's why it is called open loop system. And can anyone say that the input transducer, এটার কাজ কি? What is the working of input transducer? আপনারা কি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন সবাই? এটা অ্যানালগ sir, থেকে করছি। ডিজিটাল সিগন্যালে পরিণত করে ট্রান্সডিউসার। No. কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্স করা হয়েছে? জি স্যার করছি। স্যার একটা করা হয়েছে, দ্বিতীয়টা করা হইতেছে এই সেমিস্টারে। এই তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 1 এটা করলেই পারবেন। বলেন ট্রান্সডিউসারের কাজ কি? আপনি এটা কি বললেন? স্যার ট্রান্সডিউসার কি ইয়ে করে ওই মেসেজ সিগন্যালকে ফ্রিকোয়েন্সি কি মানে মেসেজ সিগন্যালকে কোনো ক্যারিয়ার সিগন্যালের উপরে মানে ওঠায় আর কি। আপনাদের এই অবস্থা কেন? ফিজিক্যাল যে এনার্জিটাকে ওইটাকে ইয়ে করে আর কি রিসিভ করে। ও হ্যাঁ এবার মনে হচ্ছে ফিজিক্যাল থেকে ওটা ইলেকট্রিক্যালি কনভার্ট হয়। ফিজিক্যাল না মেকানিক্যাল? আপনি ভুলে গেছেন। ট্রান্সডিউসার কনভার্ট মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। সো আমরা এখানে যে কন্ট্রোলারকে ইউজ করব এখানে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি, আমরা জাস্ট একটা সিগন্যাল কনভার্ট করবো। আমরা যে কথা বলতেছি এগুলো সবই মেকানিক্যাল। সো এই মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করেছে ট্রান্সডিউসার। ইনপুট ট্রান্সডিউসার যেটা করে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, আর আউটপুটটা তাহলে কি করবে? আউটপুট ট্রান্সডিউসার হচ্ছে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল। ওকে, এগুলো একদম বেসিক জিনিস কমিউনিকেশন, এগুলো আমাদের একটা হবে। কমিউনিকেশন ক্লাস কে নিচ্ছে আপনাদের? স্যার এগুলা করাইছিল, স্যার করাইছিল এগুলা, হয়তো আমরা আসলে ভুলে গেছি। স্যার করাইছিল এগুলা। আচ্ছা বুঝছি। তো কোন স্যার করাইছে ক্লাস? সোহেল রানা স্যার। সোহেল রানা স্যার না? স্যার তো অনেক ভালো পড়ায়। আপনারা এইসব ভুলে গেছেন তাহলে। আচ্ছা, দেন এখানে দেখেন কন্ট্রোলার দেখতে পাচ্ছেন। সামিং জাংশন মিন্স হচ্ছে এখানে এক বা একাধিক ইনপুট একসাথে যেখানে দেওয়া যায়, দ্যাট ইজ কল্ড সামিং জাংশন। এখানে খেয়াল করে দেখেন, এখানে কন্ট্রোলার এন্ড ডিস্টারবেন্স, দেন দেয়ার আর টু ইনপুটস ইন হিয়ার। সো দুইটা ইনপুটকে আপনি কিভাবে অ্যাড করবেন? সো দ্যাটস ওয়াই এই সামিং জাংশন এখানে আছে। সামিং জাংশন দিয়ে আমরা খুব সহজেই দুটো ইনপুট বা তিনটা ইনপুট, যতগুলো ইনপুট আছে আমরা একসাথে অ্যাড করতে পারি। দেন এখানে আসছে প্রসেস অর প্ল্যান। প্রসেস অর প্ল্যান্টের কাজটা কি? আমাদের যে ইনপুটটা আছে সেই জিনিসটাকে প্রসেস করা। হ্যাঁ, দেন এখানে আরেকটা সামিং জাংশন, এবং লাস্ট অফ অল আমরা উই ক্যান গেট আওয়ার আউটপুট। সো এইটা হইতেছে ওপেন লুপ সিস্টেম। ওকে, দেন নেক্সট ক্লোজ লুপ সিস্টেম। ওকে, ক্লোজ লুপ সিস্টেম, can anyone say that what is the difference between open loop and closed loop system? স্যার ওপেন লুপে কোনো ফিডব্যাক পাওয়া যায় না, কিন্তু ক্লোজ লুপে ফিডব্যাক পাওয়া যায়। মানে ফিডব্যাক থাকে আর থাকে না, জাস্ট এইটুকু। হ্যাঁ, ওপেন লুপে কোনো ফিডব্যাক থাকে না, ক্লোজ লুপে আমাদের ফিডব্যাক থাকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ লুপে ফিডব্যাকটা কি আছে? আউটপুট ট্রান্সডিউসার অফ সেন্সর। সেন্সর কিন্তু একটা ফিডব্যাক, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা একটা সেন্সর ইউজ করবো একটা ফিডব্যাকে। যে সেন্সরটা কাজ কি? সেন্সর কাজ কি? যে আমাদের আউটপুটটা কি ঠিকঠাক আসতেছে কিনা বা কোনো ভ্যারিয়েশন আছে কিনা সেই জিনিসটা আমাকে ইনপুটে দিবে। তো তখন ইনপুটে আমরা এই জিনিসটাকে কম্পেয়ার করে, আমাদের এই ফিডব্যাকের সাথে ইনপুটটাকে কম্পেয়ার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইনপুটটা দরকার অ্যাকচুয়ালি সেই নেসেসারি ইনপুটটা আমরা পাস করব। সো এই জন্য এখানে বলতে দেখেন ইরর অর অ্যাকচুয়েটিং সিগন্যাল। অ্যাকচুয়েটিং সিগন্যাল মানে কি? যে সিগন্যালটা আমাদের অ্যাকচুয়ালি নিডেড, অ্যাকচুয়ালি যে সিগন্যালটা আমাদের দরকার, ওই সিগন্যালটাকে বলতেছে অ্যাকচুয়েটিং সিগন্যাল। তো এই সিগন্যালটাই আমরা এখানে পাস করব। ওকে, সো আমরা তাহলে একটা ওপেন লুপ সিস্টেম এবং ক্লোজ লুপ সিস্টেমের ব্লক ডায়াগ্রাম কিন্তু দেখে ফেললাম। এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? সো এই ব্লক ডায়াগ্রাম মাথায় রাখতে হবে। আমরা যে কোনো সিস্টেম পড়াইতে গেলে এরকম ব্লক ডায়াগ্রামগুলো আমরা পাবো এই কোর্সে। ওকে, এখানে আমি যে ফিডব্যাক কন্ট্রোল নিয়ে কথাবার্তাগুলো বললাম, এখানে সব কিছু খুব সুন্দর করে দেওয়া আছে, আপনি এটা পড়বেন।
দেন এখানে কম্পিউটার কন্ট্রোল সিস্টেম, যেটা কম্পিউটারে বেসিক্যালি করা হয়, এটা নিয়ে আমরা পড়াবো, এটা নিয়ে একটু দেখাবো আপনাদের। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস এন্ড ডিজাইন অবজেক্টিভস, এইখানে কিভাবে অ্যানালাইসিস করে এবং ডিজাইন করে সেটা আমরা এখান থেকে দেখব। তো আমরা একটা কন্ট্রোল, আমি জাস্ট ইন্ট্রোডাকশন পড়াচ্ছি আপনাদের, হ্যাঁ। সো এইরকম একটা ডিটেইলে আসবে, আমাদের ডিটেইলে আসবে। সো একটু ভালো মতো বেসিক ধারণা না রাখলে ডিটেইলে যখন পড়াবো তখন সমস্যা হবে। আচ্ছা, আপনারা কি সবাই আসলে থাকেন? হলে থেকে কয়জন? স্যার ম্যাক্সিমামই ওখানেই থাকে, মানে থাকবো হলে আর আমরা কি। 4-5 জন থাকি। এখনো বাড়িতে মানে হলে থাকেন সবাই? না স্যার, হলে আমরা 3-4 জন থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই তো চলে আসবেন। নেক্সট উইক থেকে কিন্তু আমরা ফিজিক্যালি ল্যাবটা নিচ্ছি, ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব। কালকে সোমবারে যে ল্যাবটা হওয়ার করেছিল ওটা তো এই সপ্তাহে নিয়ে বসলাম, 1 তারিখ থেকে নেবো, তাই না? সো নেক্সট উইকে তাহলে সবাই চলে এসেন, আমরা তাহলে ল্যাবে ইনশাল্লাহ স্যার। হ্যাঁ ওটা ইনশাল্লাহ। তো দেখেন, কন্ট্রোল সিস্টেমে কিছু জিনিস আমাদের খুব ভালো বেসিক ধারণা রাখতে হবে, যেমন ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেডি স্টেট রেসপন্স, স্ট্যাবিলিটি। এই 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল। তো ট্রানজিয়েন্ট রেসপন্স কাকে বলে কেউ বলতে পারবেন? আপনারা এসি সার্কিট পড়লে এটা বড় কথা। ট্রানজিয়েন্ট রেসপন্স কেউ বলতে পারবে না? না স্যার, ট্রানজিয়েন্ট রেসপন্স। ওকে, আমি drawing a plot, then দেখি কেউ বলতে পারে কিনা। ধরেন এটা একটা প্লট, হ্যাঁ। তো এখানে ট্রানজিয়েন্ট রেসপন্সটা কোনটা? ট্রানজিয়েন্ট রেসপন্স হচ্ছে কোন একটা প্লট থেকে আমরা দুটো জিনিস দেখাচ্ছি, একটা ট্রানজিয়েন্ট রেসপন্স আর একটা স্টেডি স্টেট রেসপন্স। তো ট্রানজিয়েন্ট রেসপন্স হচ্ছে যেটা আমরা শুরুতে যেখানে আমাদের সিগন্যালটা বেশ ওঠানামা করতেছিল, একটা ডিস্টারবেন্স দেখাচ্ছিল, আমাদের কাঙ্ক্ষিত সিগন্যালটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কাজ করতে হবে। আমাদের আউটপুট যেটা নিব, খেয়াল করেন, আপনার কন্ট্রোল সিস্টেম করে আপনি চাচ্ছেন যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট 10 গ্রাম নেবেন, হ্যাঁ। ধরেন একটা একটা চানাচুর বা একটা বিস্কুটের প্যাকেটে আপনি 10 গ্রাম বিস্কুট বা 10 গ্রাম চানাচুর রাখতে পারেন। এখন এমন হলো আপনি মানে ওই আপনার যে যন্ত্রটা ওটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। দেখা যাচ্ছে যে কখনো 9 গ্রাম, কখনো 11 গ্রাম, কখনো 12 গ্রাম আসতেছে। তো এটা কি আপনি কখনো চাইবেন? এটা তো কখনোই চাইবেন না, তাই না? প্যাকেটের গায়ে তো সবসময় লেখা থাকে, দেখবেন যে এরকম 25 গ্রাম +-2 গ্রাম, দেখবেন কখনোই কিন্তু এক্সাক্ট ভ্যালু থাকবে না। একটু খেয়াল করে দেখবেন, হ্যাঁ, 25 গ্রাম +-2 গ্রাম বা এরকম আর কি দেখবেন আর কি, যদি ওজনটা দেখেন আর কি। অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে যে এখানে যে যখন প্যাকেটজাত করা হচ্ছে ওই দ্রব্যটার, তখন তারা এমনভাবে মেশিনটাকে কন্ট্রোল করছে যেন মেশিনটা এখানে হয় 23 গ্রাম অথবা 27 গ্রাম এর মধ্যে আউটপুটটা দিবে, এর কম অথবা বেশি কখনোই হবে না। দ্যাটস ওয়াই তারা এখানে এর মধ্যেই থাকবে, রেঞ্জটা এর মধ্যে থাকবে। তখন তারা এই 25 +-2 লেখে, হ্যাঁ। এই +-2 এরা ধরে রাখে, এটাকে তারা কন্ট্রোল করতেছে, কিন্তু যে +-2 এর মাঝখানে তারা কিন্তু রাখতেছে, এর বাইরে কিন্তু যাবে না। আপনারা বুঝতে পারছেন? সো যখন ফার্স্টে খুব বেশি স্পাইক আসছে, তার মানে কি এখানে কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে না, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। একটা সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে সেটেল হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই টাইমে এইখানে আমার +-2 চলে আসতেছে, কথার কথা স্যার এক্সাম্পল দিয়ে বলতেছে। এরপর থেকে আমাদের দেখা যাচ্ছে মোটামুটি একটা সেম ভ্যালু পাওয়া যাচ্ছে।
সো এইটাকে বলা হয় স্টেডি স্টেট রেসপন্স। ওকে, যে ক্লিয়ার যে ট্রানজিয়েন্ট রেসপন্স স্টেডি স্টেট রেসপন্স কাকে বলে? জি স্যার। আপনারা এখানে বইটা পড়বেন, হ্যাঁ, খুব রিডিং করলে জিনিসটা বুঝতে পারবেন, কঠিন না, ইজি আছে। আচ্ছা, স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি বলতে কি? এই যে স্টেডি স্টেট রেসপন্সে পৌঁছানোর পরে দেখেন একটা ভ্যালু স্টেবল হয়ে যাচ্ছে না, এটাকেই বলতেছে আমরা স্ট্যাবিলিটি। যে আমাদের একটা আউটপুট এই যে 25 গ্রাম বলতেছি, যেটা সবসময় যেন এই 25 গ্রামই থাকে, এর চেয়ে যেন বেশিও না হয় কমও না হয়, এটা বলছে স্ট্যাবিলিটি। সো স্ট্যাবিলিটি হওয়ার জন্য একটা রেসপন্স, এটা টোটাল রেসপন্স অ্যাকচুয়ালি হচ্ছে ন্যাচারাল রেসপন্স এবং ফোর্স রেসপন্স, আমাদের দরকার নেই। সো স্ট্যাবিলিটি হতে গেলে আমাদের আমাদের যে আউটপুট, যেটা আমাদের বাউন্ডেড যেটা আউটপুট, সেই আউটপুটটা যেন যা চাচ্ছি যেন সেরকম, যখন ওই রকম আউটপুট যখন পাবো তখনই আমরা বলবো যে একটা সিস্টেম স্টেবল। হ্যাঁ, যদি না পাই তাহলে বলবো সিস্টেম ইজ আনস্টেবল। ওকে, যখনই আমরা একটা কাঙ্ক্ষিত আউটপুট যেটা আমরা পেতে চাচ্ছি সেটা যদি পাই তাহলে ওটাকে বলবো আমরা সিস্টেম স্টেবল, আদারওয়াইজ সিস্টেম উইল বি আনস্টেবল। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার যেটা আমাদের কাজে লাগবে, যে স্ট্যাবিলিটি, ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেডি স্টেট রেসপন্স, এই তিনটা আমাদের অনেক কাজে লাগবে আর কি। সো এখানে আদার্স কনসিডারেশনে আরো কিছু দেখবেন যে আমরা একটা সিস্টেমকে কিভাবে রোবাস্ট ডিজাইন করতে পারি। হ্যাঁ, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। রোবাস্ট ডিজাইন মানে হচ্ছে একটা সিস্টেম যা চাচ্ছে একদম 100% সেরকম পাওয়ার জন্য আমরা কি করতে পারি আর কি। এটাকে বলতে পারি আমরা রোবাস্ট ডিজাইন। তো এইটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের যে ইন্ট্রোডাকশন, আপনারা এখানে দেখতে পারবেন। আরো আছে, আমরা একটু খেয়াল করি ডিজাইন প্রসেস। হ্যাঁ, একটা কন্ট্রোল সিস্টেম আমরা কিভাবে ডিজাইন করতে পারি, খেয়াল করুন। আমরা একটা কন্ট্রোল সিস্টেমকে কিভাবে ডিজাইন করবো? আমরা তো শুধু দেখতেছি যে ইনপুট এবং আউটপুট আমাদের কন্ট্রোল সিস্টেমে কি করতে হবে। আউটপুটটা যেরকম আমরা মেসের আউটপুট যেটা চাচ্ছি সেটা যেন পাচ্ছি কিনা সেই জন্য তো আমাদের কন্ট্রোল করা। তো এখানে 6টা স্টেপ আছে, স্টেপগুলো একটু ফলো করেন। এবং আমরা প্রথম চ্যাপ্টারে এই 3টে স্টেপ অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি। যে দেখেন, determine step 1, determine a physical system and specification from the requirements. Okay, আপনাদের যদি এখন বলা হয়, একটা এক্সাম্পল দিই, আপনাদের যদি বলা হয় আপনারা মাসের শুরুতে রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করার জন্য প্রসেসটা কি, আপনারা কি বলবেন? কেউ একজন বলেন তো দেখি। প্রথমে টাকা জমা দেওয়া লাগবে, এরপরে স্যারকে জানানো লাগবে অ্যাকাউন্টস অফিসে, তারপরে স্যার এখান থেকে রেজিস্ট্রেশন করে দেবে। এই যে ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করলেন, স্যারকে জানালে কি আপনার রেজিস্ট্রেশন হয়ে যায়? এখন সে কি আছে? অ্যাকাউন্টস থেকে ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, এই যে ক্লিয়ারেন্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, এটা অনেকে আপনারা বোঝেন না, হয়তোবা ভাবেন যে এটা অ্যাডভাইজার কাজ, এটা কিন্তু না স্যার, অ্যাকাউন্টসে ফোন দিলে এখান থেকে স্যার সবকিছু করে দেয়, কিছু করা হ্যাঁ, লাগে না। মানে অ্যাডভাইজাররা কখনোই হাত দিতে পারবে না যতদিন না পর্যন্ত ক্লিয়ারেন্স না পাচ্ছে। সো এটা একটা মেইন ইস্যু। তাহলে আপনাদের মেইন কাজটা হচ্ছে টাকা জমা দেওয়া, দেন অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স পাওয়া, দেন রেজিস্ট্রেশন কাজ। সো কন্ট্রোল সিস্টেমে কিন্তু তাই। খেয়াল করে দেখেন, ডিটারমাইন করতে হবে আপনাকে এই যে রেজিস্ট্রেশন করার জন্য কি কি রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো আপনি জানেন। তাহলে ফার্স্টে কি করতে হবে? ডিটারমাইনিং ফিজিক্যাল সিস্টেম। আপনাকে এটা ফিজিক্যালি চিন্তা করতে হবে যে আপনাকে টাকা জমা দিচ্ছি, ক্লিয়ারেন্স পাচ্ছি, রেজিস্ট্রেশন করতেছি, একটা ফিজিক্যাল সিস্টেম চিন্তা করতেছেন। অ্যান্ড দেন স্পেসিফিকেশন ফ্রম দ্য রিকোয়ারমেন্টস। সো আপনার এটা করতে গেলে কি কি জিনিস দরকার, কি কি জিনিস আইডেন্টিফাই করতে হবে এটাকে, এটা হচ্ছে স্টেপ 1। দেন স্টেপ 2 হচ্ছে ড্র এ ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। তাহলে আপনি কোনটার পরে কোনটা যাবেন। আপনি টাকা জমা দেওয়ার পরে রেজিস্ট্রেশনের যদি স্যারকে বলেন তাহলে কিন্তু হবে না, আপনাকে ক্লিয়ারেন্স দেখতে হবে। Clearance, is it okay or not? If you get clearance, then your teacher will register your courses. So এটা হচ্ছে সেকেন্ড স্টেপ।
দেন তারপরে থার্ড স্টেপটা কি আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্ম দ্য ফিজিক্যাল সিস্টেম ইনটু স্কিমেটিক। আপনি যে ফিজিক্যাল সিস্টেমটা যেটা করতেছেন, যেটা চিন্তা করতেছেন, সেটাকে এক্সপেরিমেন্ট বা আপনি যে কাজটাকে মানে অ্যাকচুয়ালি ফিজিক্যালি করা আর কি, যদি এইভাবে চিন্তা করেন। সো এই তিনটা হচ্ছে ফার্স্ট স্টেপ। হ্যাঁ, এরপর ফোর্থ স্টেপটা কি দেখেন, ইউজ দ্য স্কিমেটিক টু অবটেইন এ ব্লক ডায়াগ্রাম, সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম অর স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। এটা এখন বুঝবেন না আপনারা। এই আমরা যখন একটা কন্ট্রোল সিস্টেমকে নিয়ে কাজ করব, তখন ফার্স্টে একটা ব্লক ডায়াগ্রাম চিন্তা করবো যে আমরা কিভাবে কাজ করব। তারপরে ব্লক ডায়াগ্রামের মধ্যে আমরা সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম ড্র করব, আমরা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন করব, করে আমরা ওটাকে কিভাবে আরো সহজে করতে পারি, কন্ট্রোল করতে পারি, সে কাজটা করবো অ্যাকচুয়ালি। সো এটা আমরা চ্যাপ্টার 2তেই পড়বো আর কি, অ্যাকচুয়ালি 2 and 3তেই পড়বো অ্যাকচুয়ালি। সো তারপরে দেখতে পাচ্ছি আমাদের স্টেপ 5 যেটা, দেন ইফ মাল্টিপল ব্লকস যদি থাকে, দেখেন ব্লক ডায়াগ্রাম ড্র করতেছেন, অনেকগুলো ব্লক চলে আসলো। এখন আসতেই পারে ব্লক ডায়াগ্রামে অনেকগুলো ব্লক চলে আসতে পারে। সাপোজ রেজিস্ট্রেশনের কথাই বলি, একজনের রেজিস্ট্রেশন ধরেন 2 সেমিস্টার ড্রপ দিয়ে চলে আসছে, তাহলে তার জন্য কিন্তু যে প্রসেস আর আপনার জন্য প্রসেস কিন্তু আলাদা অবশ্যই। তার জন্য কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া তাকে ইউজ করতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তার কারো রেজাল্ট পেন্ডিং আছে তার জন্য যোগাযোগ করতে হবে। তারপরে অনেকে আছে টিচিং ইভ্যালুয়েশন দেন না, তাকে কি করতে হবে, টিচিং ইভ্যালুয়েশন করে আসতে হবে। সো এই যে মাল্টিপল ব্লক চলে আসছে যে রেজিস্ট্রেশন করার কাজে, সো এই মাল্টিপল ব্লকগুলো তখন আমাদের কি করতে হবে, একটা রিডিউস করতে হবে, সিম্পল ব্লক ডায়াগ্রাম নিয়ে আসতে হবে। আমরা সব সময় চাইবো যে কত সহজে কাজ করতে পারে। একটা কোম্পানিতে যখন আপনি জব করবেন, তখন কখনোই আপনি চাইবেন না যে একটা কাজ খুব খুব কঠিন করে করতে, হ্যাঁ, বা অনেক টাইম ওয়েস্ট করে করতে। আমাদের কন্ট্রোল সিস্টেম পড়ার অর্থটা হচ্ছে এখানে যে আমরা একটা কাজকে কত সহজে এবং কত কম সময়ে ইউজ করতে পারি, সেটা আমাদের এখানে কাজ। একজন ইঞ্জিনিয়ারের মূল সার্থকতা কোথায়, কেউ বলতে পারবেন? আপনারা হয়তো বিল গেটস এর একটা গ্রেট উক্তি জানেন হয়তো, বা কেউ কি আন্দাজ করতে পারবেন যে একজন ইঞ্জিনিয়ারের মেইন সার্থকতা কোথায় যখন সে কোম্পানিতে জব করুক বা যেখানেই যাক আর কি, মেইন সার্থকতাটা কোথায়? ধরেন আমি একটা এক্সাম্পল, আমার কাছে মনে হয় যে আমাদের স্বাভাবিক জীবনযাপন বা মানুষের জীবনযাপন খুব সহজতর এবং মানে উপকার করার মতো, মানে আমার ডিপার্টমেন্ট থেকে কোনো কিছু ইনোভেশন কোয়ালিটির কাজ করা। এটা তো আর্ট অফ লিভিং এর কাজ। আপনারা ইঞ্জিনিয়ার হওয়ার আগে অবশ্যই মানুষ হবেন, এটা তো ফার্স্ট অফ অল জিনিস। যে মানুষ যদি না হয়, ইঞ্জিনিয়ার হয়ে তো কোনো লাভ নেই। আমি বলতে চাচ্ছি কিন্তু আমাদের সেই কাজগুলো মানুষের জন্য সহজতর, অর্থাৎ আজকে যে বিদ্যুৎ ফ্যান তৈরি হয়েছে মানুষের ফাইন্ড আউট করা এবং এটা সংশোধন করা। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বলি। মাথায় রাখবেন, একজন ইঞ্জিনিয়ারের মেইন মানে সার্থকতা তখনই হবে, মানে যদি একটা এক্সাম্পল বলি যে একটা কোম্পানির জব করতেছেন, মেইন সার্থকতা হচ্ছে আপনি কত কম সময়ে, কত সহজে এবং কত কম খরচে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন। যে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট তৈরি করবেন। প্রোডাক্ট মিনস নট নেসেসারি দ্যাট একটা দ্রব্য হইতে পারে। প্রোডাক্ট মিনস আমি যেটা আপনাদের বুঝাচ্ছি, এটা একটা প্রোডাক্ট চিন্তা করতে পারেন। কেন? কারণ আমি কিন্তু অনেকে আছে যে অনেক কথা বলে, অনেক কিছু বলে বুঝাইতে পারতেছে না, সেটা কিন্তু হইল না। একজন ইঞ্জিনিয়ার তখনই সার্থক যখন সে কম সময়ে, সহজ উপায়ে, কম খরচে কাজটা করতে পারবে। বিষয়টা কিন্তু এত সহজ না। আপনি কম খরচ করবেন এবং টাইম কম নেবেন এবং মানে খুব ইজি একটা ওয়েতে করবেন, এটা কিন্তু এত ইজি না। হ্যাঁ, শুনতে ইজি হচ্ছে, বাট জিনিসটা কিন্তু এত ইজি না। এই তখনই আপনার ইঞ্জিনিয়ারিং সার্থকতা। ঠিক আছে, আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবেন, তো সাপোজ আপনারা কোনো একটা কোম্পানিতে জব করছেন, একটা পাওয়ার সিস্টেমের কোম্পানিতে জব করতেছেন, আপনার মেইন টার্গেটটা কী হবে? আপনার মেইন টার্গেট হবে যে কীভাবে লস কমানো যায় পাওয়ারের, কীভাবে পাওয়ারের টাকা কমানো যায়, মানে একটা ইউনিটের পাওয়ারে কীভাবে টাকা কমানো যায়, কীভাবে কোনো একটা কাজ খুব সহজে করা যায়। সেটা শুধু ওইখানে না, এখানে কিন্তু আপনারা এই যে এখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন, আপনাদের এখন
এইসব জিনিস মাথায় রাখতে হবে। আপনার একটা ল্যাব রিপোর্ট লিখতেছেন, হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেকেই একটা রিপোর্ট লেখে একটা পুরো সপ্তাহ ধরে, চিন্তা করে যে আমি ল্যাব রিপোর্ট আজকে এইটুকু, কালকে ওইটুকু, কালকে ওইটুকু লিখবো, এইভাবে চিন্তা করে পুরো সপ্তাহে লেখে। ঠিক আছে, আপনি আপনার রুটিন সেভাবে সাজাইলেন, কিন্তু অনেকেই আছে যারা চিন্তা করে যে আমি এই টাইমে এই 2 ঘন্টা টাইম ইউজ করব এবং সেখানে যেন খুবই ফ্রুটফুল একটা রিপোর্ট তৈরি করতে পারে। এমন না যে আপনি 2 ঘন্টা ইউজ করলেন, খুবই হাবিজাবি একটা রিপোর্ট তৈরি করলেন, সেটা কিন্তু আবার ঠিক হবে না। সহজ উপায় মিনস ফ্রুটফুল, সহজ উপায় যে খুব সহজে কাজটা করতে পারতেছে, তার মানে কি আপনি খুব সুন্দর করে জিনিসটাকে প্রেজেন্ট করতেছেন। আপনি কোনো একটা কুইজের জন্য পড়াশোনা করতেছেন, দেখা যাচ্ছে যে অনেকে 2 সপ্তাহ ধরে পড়াশোনা করতেছে, অনেকে আছে 2 দিন পড়াশোনা করে খুব ভালো এক্সাম দিচ্ছে, হ্যাঁ, সাপোজ। কিভাবে করে অ্যাকচুয়ালি যেন সে যেন খুব সুন্দর করে জিনিসটা বোঝে এবং খুব টাইমলি যেন সে বুঝতে পারে এবং সবকিছু সে টাইমলি যেন সবকিছু সে কভার করতে পারে। তো এটাও কিন্তু একটা ইঞ্জিনিয়ারের কাজ। ইঞ্জিনিয়ারিং কাজ নিয়ে সারাদিন বসে থাকলেন, পড়াশোনা করলেন, রেজাল্ট খারাপ করলেন, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তাই বলে এমন না যে আপনি পড়াশোনা করবেন না, দেখা যাচ্ছে 2 ঘন্টা আমার কথা শুনে 2 ঘন্টা পড়বেন, পড়ে খারাপ করলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার ক্যাপাবিলিটি আসবে ওই পর্যন্ত, যে আমি পারতেছি না, তাহলে সে পর্যন্ত অবশ্যই ট্রাই করতে হবে। কিন্তু যখন দেখতেছেন আপনার আয়ত্তের মধ্যে আসতেছে, তখন আপনাকে ট্রাই করতে হবে যে না, আমি এখন ট্রাই করব কিভাবে কম সময়ে ভালো আউটপুট পাওয়া যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত ভালো আউটপুট না পাবেন, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাকে অনেক এফোর্ট দিতে হবে সেক্ষেত্রে। সো ইঞ্জিনিয়ার হওয়া সহজ, কিন্তু ভালো ইঞ্জিনিয়ার হওয়া অনেক কঠিন, মাথায় রাখতে হবে। ওকে, দেন স্টেপ 6 আমরা দেখি যে এখানে অ্যানালাইজ, ডিজাইন, টেস্ট টু সি দ্যাট রিকোয়ারমেন্টস এন্ড স্পেসিফিক আর নিডস। সো আমরা স্টেপ 6 কি করব, আমরা অ্যানালাইজ করব এবং টেস্ট করব যে আমরা যেটা আউটপুট অ্যাকচুয়ালি পেতে যাচ্ছি সেটা কি আদৌ কি আমরা পাচ্ছি কিনা। সো ওইটা দেখে আমরা আমাদের আউটপুটটা ডিসিশন নেব যে আমাদের আউটপুট ঠিক আছে কিনা। সো এটা আমরা নর্মালি চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 6 থেকে 12 এর মাঝখানে এইটা নিয়ে আলোচনা করব। সো এই হচ্ছে টোটাল কন্ট্রোল সিস্টেমের প্রসেসর এবং সবগুলো এখানে বর্ণনা করা আছে। স্টেপ স্টেপ ওয়াইজ যখন পড়বেন তখন এগুলো দেখতে হবে। ওকে, দেন এখানে কিছু আমি হোমওয়ার্ক দিব বলতে পারেন। সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমে আপনারা সিগন্যাল কোর্স পড়ে আসছেন না, কন্টিনিউয়াস সিগন্যাল, ফুলি সবাই পড়ে আসার কথা। হ্যাঁ, করা হয়েছে। ওকে, সো সিগন্যালে এই কিছু জিনিস আপনারা পড়ে আসছেন, আমি একটু দেখাই। এখানে ইম্পালস ফাংশনকে আমরা কি দ্বারা প্রকাশ করি এটা আপনারা জানেন, এবং এখানে ডিসক্রিপশন দেওয়া আছে এবং ইম্পালস ফাংশন দেখতে কেমন, হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি। দেন স্টেপ ইনপুটকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি প্লটের সাহায্যে, এটা আমরা দেখব এবং এটার ইউজ কোথায় এগুলো আমরা পড়ে আসবো। স্যার আমাদের এই বিষয়গুলো না স্যার, মানে বেসিকটা পুরোপুরি স্যার ক্লিয়ার না, কারণ স্যার কেন, এইটা তো শুরুতে সিগন্যালের শুরুতে তো পড়ানো হয়, ইম্পালস ফাংশন, স্টেপ ফাংশন, র্যাম্প ফাংশন, ক্লিয়ার না হওয়ার কারণ কি? আপনি টাস্ক দিয়ে দিন স্যার, এমনি স্যার পড়া হয়েছে কিন্তু স্যার অনেক কিছু স্যার ভুলে গেছি, তো স্যার টাস্ক দিলে আবার মনে পড়বে স্যার। আচ্ছা, আমি এখান থেকে দেখাচ্ছি, দেখেন ইম্পালস ফাংশন কাকে বলে। ইম্পালস ফাংশন হচ্ছে যে ফাংশনের অনলি ওয়ান ভ্যালু, হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন ইম্পালস ফাংশন এই প্রতীকটার নাম কি, দেখি কেউ বলেন তো। কোনটা স্যার বোঝা যাচ্ছে না তো। এই যে আমি কার্সর রাখছি তো, টি ফর টাইম। স্যার এটা হচ্ছে ডেল। জি স্যার, এটা অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড, ডিটি এটা একটা অ্যামপ্লিটিউড বোঝাচ্ছে, আর টি এর টি দ্বারা টাইম বোঝাচ্ছে। ডি কই পেলেন এখানে?
এটা ডেল্টা ফাংশন না, আপনারা ডেল্টা ফাংশন পড়েন নাই তাহলে। স্যার হ্যাঁ বলেন। স্যার এগুলো পড়া হয়েছে স্যার। এটা বলে স্যার ডেল্টা টি দ্বারা ফাংশন। স্যার টাইম ডোমেইন বোঝায় আর ডি। তো এই ডেল্টা ফাংশন জি দিয়ে স্যার, আমরা ডেল্টা ফাংশন। ইম্পালস দিয়ে রিপ্রেজেন্ট করি। ইম্পালস ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেখানে একটা মাত্র ভ্যালু থাকবে। হ্যাঁ, এখানে একটা মাত্র ভ্যালু থাকবে। একটা মাত্র ভ্যালু থাকবে, দেখেন এখানে মাত্র একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। এই যে এখানে ইম্পালস ফাংশনটা হচ্ছে এই কাইন্ড অফ ইম্পালস, মানে কি ইম্পালসের বাংলা মিনিং যদি করেন এটা হচ্ছে স্পাইক পাওয়া। হ্যাঁ, এরকম বলা হয় না যে অনেকে হার্ট অ্যাটাক করে, তখন কি বলা হয় যে হার্টবিট হুট করে বেড়ে গেছে, তাই না? দ্যাটস ওয়াই। সো একটা ইম্পালস মানে একটা স্পাইক উঠে গেছে তার, কাইন্ড অফ এরকম। হ্যাঁ, তো নির্দিষ্ট একটা সিগন্যাল পাওয়া, এর নির্দিষ্ট একটা সিগন্যাল একটা ভ্যালু পাওয়া। হ্যাঁ, এর বাইরে কোনো ভ্যালু আমরা পাবো না এখানে, তাই। আর স্টেপ ফাংশনটা হচ্ছে যেখানে আমরা একটা কন্টিনিউয়াস একটা ভ্যালু পাবো, একটা ভ্যালু, যে কোনো কাইন্ড অফ ডিসি সার্কিট, তাই না? সো এখানে আমরা দেখতে পাচ্ছি ই অফ টি, যেটা ই অফ টিটা দ্বারা হচ্ছে স্টেপ ফাংশনকে রিপ্রেজেন্ট করে, এবং ই অফ টি এর ভ্যালু হচ্ছে 1। নর্মালি আর কি, যখন টাইমের ভ্যালু হচ্ছে যদি পজিটিভ হয় তখন হচ্ছে 1, এবং টাইমের ভ্যালু যখন নেগেটিভ তখন কোনো ভ্যালু থাকে না। এটা হচ্ছে ইংলিশ স্টেপের ভ্যালু ফাংশনটা আর কি, এটা গ্রাফিক্যালি দেখানো হয়েছে। আর র্যাম ফাংশনটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা হচ্ছে মূল বিন্দুগামী একটা ফাংশন। র্যাম ফাংশনটা হচ্ছে একটা মূল বিন্দুগামী একটা লাইন আর কি। আপনারা যদি মূল বিন্দুগামী একটা লাইন যদি চিনেন তাহলে এটা বুঝতে পারছেন ড্রয়িংটা দেখে যে এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। সেটা হচ্ছে একটা র্যাম্প ফাংশন। এবং প্যারাবোলিক ফাংশন, এটা তো আপনারা জানেন। প্যারাবোলিক ফাংশনটা হচ্ছে এটা হচ্ছে প্যারাবোলিক ফাংশন, এবং এটার যে ইকুয়েশনটা দেখেন হাফ টি স্কোয়ার ই অফ টি, এটা এই ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে। প্যারাবোলিক, র্যাম্প ফাংশন, স্টেপ ফাংশন, ইম্পালস ফাংশন, এগুলো এই ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো আমাদের পরবর্তীতে খুবই কাজে লাগবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কয়েকটা ফাংশন। এবং সবগুলোর ইউজেস জানতে হবে, ইম্পালস ফাংশন কোথায় ইউজ করতে হয়, স্টেপ ফাংশন কোথায় ইউজ করতে হয়, র্যাম্প ফাংশন কোথায় ইউজ করতে হয়, এগুলো জানতে হবে। এবং লাস্ট অফ অল সাইনুসয়েডাল ফাংশন আপনারা জানেন, ঠিক আছে? সো এই কয়েকটা ফাংশন আমাদের এই কোর্সে কাজে লাগবে। ওকে, দেন এরপর এখানে কম্পিউটার এইডেড ডিজাইন, এখানে জাস্ট একটা ম্যাটল্যাব নিয়ে কথা হচ্ছে। প্রত্যেকটা কোর্সের শেষে চ্যাপ্টারের শেষে দেখবেন আপনারা যে ম্যাটল্যাব নিয়ে কথাবার্তা আছে। তো আপনারা যখন, আপনাদের কি কন্ট্রোল সিস্টেম ল্যাব আছে এই টার্মে? জি না স্যার। তাহলে আপনারা পরের সেমিস্টারে পেয়ে যাবেন। বাট বাই দিস টাইম আমি আপনাদের এই ম্যাটল্যাব, আপনারা নিউমেরিক্যাল অ্যানালাইসিস তো কোর্স করছেন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই নাকি? মানে ম্যাটল্যাব জি না স্যার, করছি। করছেন, তাই না? তো ম্যাটল্যাব তাহলে সবার কাছেই আছে হোপফুলি। এটা আনইনস্টল করি না, ম্যাটল্যাব কাজে দেবে কিন্তু অবশ্যই লাগবে পরবর্তীতে। তো ম্যাটল্যাব জন্য সবার ল্যাপটপে থাকে। হ্যাঁ, এমন হচ্ছে আমি আমার কোর্সে ম্যাটল্যাবের দিয়ে কোনো একটা কোডিং আমি অ্যাসাইনমেন্ট দিতে পারি। সো তখন একটু কাজ দিবে আর কি, এটা করতে হবে। ওকে, দ্যাটস অল। এটা হচ্ছে আমাদের সবার তো ল্যাপটপ নাই স্যার, হাতে গোনা মাত্র 2% স্টুডেন্টের ল্যাপটপ আছে। পার্সোনাল ল্যাপটপ নাই। না স্যার, ভার্সিটিতে দেওয়ার একটা কথা ছিল, বাট এটা এখন পর্যন্ত কোনো নিউজ পাইনি আর আমরা। আমাদের অনেকেরই স্যার ল্যাপটপ নাই। আচ্ছা, ল্যাপটপ তো লাগবেই আপনাদের সামনে। স্যার আপনি কি যদি আমাদের ডিপার্টমেন্টে একটু কাইন্ডলি মানে একটু রিকোয়ারমেন্ট করতেন আমাদের জন্য, মানে যদি একটু বলতেন। আপনাদের টোটাল কত ক্রেডিট কমপ্লিট হয়েছে? 64। 64 ক্রেডিট। 72 ক্রেডিট। আমি যেটা জানি 72 ক্রেডিট ফুলফিল হলে তখন স্যার যখন আমরা অ্যাডমিশন নিছি স্যার তখন বলছিল থার্ড সেমিস্টার কমপ্লিট করলে আমাদেরকে দিয়ে দিবে। সেমিস্টারে দিয়ে দিবেন আপনাদের অ্যাডভাইজার কে? স্যার রমজান আলী স্যার। তো স্যারকে বলেন, এটা অ্যাডভাইজারের কাজ, স্যারকে বলে। স্যার বলা হয়েছে, স্যার হলো আমাদের ওই যে সিআর মেল করছিল স্যারদের। আচ্ছা,
তো ওনারা বলছে টেকনিক্যাল প্রবলেম, তারপরে কোভিড-19 ইস্যু। আচ্ছা, এখন জিনিসপত্র আসে। আরেকবার একটু বলেন এবং এটা জোর দিয়ে বলেন যেন বলেন যে ফিজিক্যালি ক্লাস হলে তো অবশ্যই দরকার হবে, সেক্ষেত্রে কি জি করবো? স্যার, এই বিষয়টা স্যার ডিপার্টমেন্টাল হেডের কাছে জানানো হয়েছিল, সিআর জানাইছিল। স্যার স্যার আপনারা যদি আমাদের এই বিষয়ে একটু আর কি এনকারেজ করতেন স্যার, বিষয়টা অনেক ভালো হতো আর কি। তাহলে এটা আর একটু ভালো মতন দেখতো ডিপার্টমেন্ট থেকে, যেহেতু ল্যাব গুলোর মধ্যে ল্যাপটপ লাগে, এগুলো স্যার অ্যাক্টিভিটি স্যার আসলে হয় না। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা এটা আপনাদের অ্যাডভাইজারকে একটু জোর দিয়ে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি বলতেছি। আচ্ছা, ক্লাস এ পর্যন্ত আপনাদের চ্যাট বক্সে কি সবাই আইডি দিয়েছেন? কেউ বাকি আছে? ওকে ওকে, আমি রেকর্ডিংটা অফ করতেছি। আপনারা এই চ্যাপ্টার 1 আমি আজকে যেটা দেখালাম পুরোপুরি রিডিং অ্যাকচুয়াল, এখানে ক্লোজ লুপ এবং ওপেন সিস্টেমই আছে যেটা বোঝানোর মতো। সো আপনারা নেক্সট দিন মানে কালকে তো ক্লাস, এটা পড়ে আসবেন, চ্যাপ্টার 1টা সবাই একটু রিডিং করে আসবেন। আমি সবার সাথে কথা বলবো, সবার সাথে একটু ডিসকাশন করে ক্লাসটা নেব, যেন সবাই একটু বুঝতে পারেন ক্লাসটা। স্যার ম্যাটেরিয়ালস গুলো বাকি কি আছে? আমরা বিএলসির মধ্যেই তো আপডেট করা আছে স্যার? হ্যাঁ, ম্যাটেরিয়ালস তো বিএলসি থেকেই আমি তো দেখালাম, ওটা বিএলসি থেকে আছে। না জি স্যার, সেটা একটু কনফার্ম হইলাম আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার।